হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কিন্তু আমি জানি তোমরা এই মুহূর্তে যারা ক্লাস 6 থেকে 9 এর স্টুডেন্টস আছো তারা একটু চিন্তিত। এই চিন্তার কারণটা আসলে কি? এই চিন্তার কারণ হচ্ছে আহ, বুধবার 11 তারিখ আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মানে এনসিটিবি আমাদের যে ক্লাস 6 থেকে ক্লাস 9 এর যে বার্ষিক মূল্যায়নটা হবে বা টোটাল যে মূল্যায়নটা হবে পরীক্ষার যেটাকে আমরা পরীক্ষা হিসেবে বলি, সেই মূল্যায়নটা কিভাবে হবে তার একটা প্রপার নির্দেশনা দিয়েছে, যেটা পূর্ববর্তীতে যেভাবে হওয়ার কথা ছিল সেটাকে আরেকটু পরিমার্জিত করে এবং সংশোধন করে আর একটা নতুন একটা পদ্ধতি বা নতুন একটা সিস্টেম তারা ঘোষণা করেছে। সো এই সিস্টেমটা ঘোষণা করার পর থেকেই যে ক্লাস 6 থেকে 9 এর যারা স্টুডেন্ট আছো তারা অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছো যে আসলে এটা কি, আমাদের ভিতর উপর কি নতুন কোনো বিপদ এসে পড়লো, আমরা কি আসলে এতে ভালো করতে পারবো, আমাদের প্রশ্ন কি অনেক বেশি কঠিন হয়ে যাবে, এরকম অসংখ্য কোশ্চেন আমরা পাচ্ছি। সো তাদের জন্য আজকের এই ছোট্ট একটা ভিডিও, যে আমি বলবো তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এই যে নতুন পদ্ধতিতে যে তোমাদের প্রশ্ন হবে এবং প্রশ্ন কাঠামো হবে এবং সেটার যে মান বন্টন আছে এবং কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে সে সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আর আমি মনে করি তুমি যদি বুঝতে পারো যে তোমাকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে আর তোমার চ্যালেঞ্জ বা তোমার কোশ্চেনটা কিভাবে হবে, সো সেই জিনিসটা সামগ্রিক বিষয়ে যদি তোমার একটা সুন্দর ধারণা থাকে তাহলে তোমার প্রিপারেশন নিতে অনেক বেশি সুবিধা হবে এবং তোমরা সেটাকে খুব সুন্দরভাবে ফেস করতে পারবে। ঠিক আছে? সো আজকে আমরা সেই যে বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামো ও মানবন্টনের যে নির্দেশনা দিয়েছেন এনসিটিভি সেটা নিয়ে আলোচনা করব। সো শুরুতেই দেখতে পাচ্ছি আমরা, তারা বলেছেন এই মূল্যায়ন ব্যবস্থাটা দুই ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে তারা বলেছেন শিক্ষাকালীন মূল্যায়ন, আর একটা বলেছেন সামষ্টিক মূল্যায়ন, বা যেটাকে আমরা আসলে আগে বার্ষিক পরীক্ষা নামে চিনতাম, যে বছর শেষে একটা সামষ্টিক মূল্যায়ন আমাদের করা হতো। সো এই দুই ভাগে যে বিভক্ত করা হয়েছে এটা সম্পর্কে আমরা একটু ডিটেল বলি। সেটা হচ্ছে শিক্ষাকালীন মূল্যায়নটা কি। তারা যেটা বলেছেন শিক্ষাকালীন মূল্যায়নটা হচ্ছে শ্রেণী ও শ্রেণীর বাহিরে শিক্ষার্থীরা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। মানে শিক্ষার্থীদের শ্রেণীর বিভিন্ন কাজ অথবা শ্রেণীর কক্ষের বাহিরে বিভিন্ন কাজের উপর ভিত্তি করে তাদেরকে মূল্যায়ন করা হবে। মানে এই মূল্যায়নটা তোমাদের সারা বছর ধরেই চলতে থাকবে বিভিন্ন সময়। যেমন আমি যদি আরেকটু ডিটেইলে বলি, যেমন আমি একটা গণিত সাবজেক্ট নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানে বলেছেন যে গণিতের 3টা সেগমেন্টে এই শিক্ষাকালীন মূল্যায়নটা করা হবে। যেমন প্রথমটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। ঠিক আছে? তোমাদের কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে দিবেন ক্লাসের মাঝে, ঠিক আছে, বা কোনো একটা প্র্যাকটিক্যাল কাজ করতে দিবে, সো সেটার উপরে একটা মূল্যায়ন করা হবে যার নাম্বার হবে 10। ঠিক তেমনি আবার একটা অনুসন্ধানমূলক কাজ, যেমন একটা এক্সাম্পলও তারা দিয়ে দিয়েছেন, এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, যে তোমার কোনো কিছু একটা ঘাটতে হবে, কোনো কিছু একটা তথ্য সংগ্রহ করতে হবে বা কোনো কিছু একটা অনুসন্ধান করে বের করতে হবে, সেই কাজটার মার্কস থাকবে মনে করো 10। আবার আরেকটা কাজ হবে যেটা হতে পারে তোমাদের দলগত কাজ, কোনো একটা ছক পূরণ করা বা এই টাইপের বইয়ের যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো। আমি কিন্তু ক্লাস 6 থেকে একদম 9 পর্যন্ত সবার জন্যই বলছি একই রকম ক্যাটাগরির কোশ্চেনগুলো হবে। সো এই সেগমেন্টেরও নাম্বার থাকবে 10। সো আমি 3টা সেগমেন্টে আমাদের এই শিক্ষাকালীন মূল্যায়নটা করা হবে, যার প্রত্যেকটা সেগমেন্টের নাম্বার থাকবে 10, মানে টোটাল নাম্বার থাকবে 30। ঠিক আছে? সো এইখানে প্রত্যেকটা সেগমেন্টে ইন্ডিভিজুয়ালি তোমাকে মার্কিং করা হবে যে তুমি ক্লাসে, শ্রেণীতে বা এই যে শ্রেণীর বাইরে যে অনুসন্ধানমূলক কাজটা তোমাকে দেয়া হচ্ছে সেই কাজটা তুমি কত ভালোভাবে করছো তার উপর কিন্তু তোমার এই মার্কিংটা করা হবে। ঠিক তেমনি দেখতে পারো, আমি যদি আবার বিজ্ঞানের মূল্যায়নটা দেখি, বিজ্ঞানে কিভাবে আসলে এই শিক্ষাকালীন মূল্যায়নটা করা হবে, ঠিক একই রকম, যে শ্রেণীর কাজ বা বইয়ের কাজ, ধরো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে বা বইয়ে এরকম বিভিন্ন কাজগুলো আছে, সেগুলো সেগুলো থেকে তোমাকে একটা কাজ করতে দেওয়া হবে, সেগুলো হচ্ছে তুমি সেখানে নাম্বার থাকবে 10। আবার ঠিক ওই যে বাড়ির কাজ এবং অ্যাসাইনমেন্ট প্রজেক্ট যেটা ছিল গণিতের মতোই, সেখানে থাকবে 10। আবার হচ্ছে ব্যবহারিক কাজ, যে প্র্যাকটিক্যাল যে কাজ করা আছে, বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত যে কাজগুলো আমরা বইয়ে এক্সাম্পলে দেখতে পাই, ভিতরে দেখতে পাই, সেগুলোতে 10। সো একইভাবে এই 3টা সেগমেন্টে তোমার নাম্বার থাকবে 30, এখানে তোমাকে মার্কিং করা হবে। ঠিক তেমনি তুমি দেখতে পাবে বাংলা বা অন্য ক্ষেত্রেও একইভাবে এই মার্কিং গুলো করা হয়ে থাকবে। ঠিক আছে? মানে বুঝতে পারছি আমরা এই যে শিক্ষাকালীন যে মূল্যায়নটা আছে এটা কিন্তু হবে তোমার পুরো ক্লাসে এবং ক্লাসের বাহিরে বলতে পারো, মানে পুরো বছর ধরে এই জিনিসটা চলতে থাকতে পারে। ওকে,
এবারে চলে আসি সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন কাকে বলতেছি। ঠিক আছে, আমরা যে আগে বার্ষিক পরীক্ষা মূলত যেটাকে বুঝতাম, এটা কাইন্ড অফ ওরকম জিনিস। এটা পুরো 3 ঘন্টার একটা পরীক্ষা হবে, যেখানে সামষ্টিকভাবে তোমাদের যা যা শেখানো হয়েছে, বই যেগুলো তোমরা শিখেছো এতদিন ধরে, সেগুলোর উপর কিছু কোশ্চেন থাকবে, যেগুলো তোমাকে সেগুলোর উপরে মার্কিং করে তোমাকে মূল্যায়ন করা হবে। আসলে এই কোশ্চেনগুলো কিভাবে আসবে সেটার প্রতিও কিন্তু এনসিটিবি সুন্দর একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। যেমন আমি যদি গণিতের মান বন্টনটা তো বলি, গণিতে 3টা সেক্টরে তোমাকে মান বন্টন করা হয়েছে, মানে 3টা সেক্টরে তোমাকে কোশ্চেন করা হবে। যেমন প্রথম সেক্টরটা থাকবে নৈবিত্তিক প্রশ্ন। ঠিক আছে, নৈবিত্তিক প্রশ্ন থাকবে প্রথম সেক্টরে। সো নৈবিত্তিক প্রশ্নটা আসলে কি কি দুইটা ভাগে বিভক্ত থাকবে। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন বলতে আমরা যেটাকে বুঝি, সেটা ছিল সেটাই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে 15টা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাকে 15টাই উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য তুমি 1 মার্ক করে পাবে। সো 15টার জন্য তুমি পাবে 15 মার্ক। ঠিক আবার এতদিন তো শুধুমাত্র আমরা এমসিকিউর সাথে পরিচিত ছিলাম, বাট এবার কিন্তু তোমাকে এক কথায় উত্তর থাকবে, মানে যেখানে কোনো অপশন থাকবে না। ঠিক আছে, তো এরকম করে এক কথায় উত্তর থাকবে 10টি। ঠিক আছে, এক কথায় উত্তর থাকবে 10টি, তোমাকে 10টারই উত্তর করতে হবে এবং এই প্রত্যেকটির জন্য মার্ক হচ্ছে 1। সো একটা থাকবে 10টা, প্রথমে থাকবে 15টা কোয়েশ্চেন, যেখানে তোমার 4টা অপশন থাকবে, যেখান থেকে তুমি সঠিক উত্তরটা দাগাবে। আর আরেকটা থাকবে যে শুধু কোয়েশ্চেন থাকবে, তুমি এক কথায় উত্তর লিখবে। ঠিক আছে, আমরা ছোটবেলায় কিন্তু আগে আমরা শুনেছি, আমরা যারা ছিলাম তারা এইভাবে এক কথায় উত্তর লিখে আসছি। ঠিক আছে, সো সেইভাবেই তোমাদেরকে এইভাবে সংশোধনটা আসছে, যে এখানে 10টা এক কথায় উত্তর কোশ্চেন থাকবে, তার 10টার উত্তর দিতে হবে এবং এটার জন্য প্রত্যেকটার 1 মার্ক করে থাকবে। এবার দ্বিতীয় সেগমেন্ট যেটা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সেটা হচ্ছে সেখানে তোমার 13টা কোশ্চেন থাকবে, যার মধ্যে 13টাই উত্তর করতে হবে। এগুলো হচ্ছে এক কথার চেয়ে একটু ডিটেইল থাকবে, অল্প ডিটেইল, কিছু ছোট ছোট ম্যাথ থাকতে পারে, যেটা করতে অনেক বেশি সময় লাগে না। ঠিক আছে, আগের সৃজনশীলের ধরো ক নাম্বার কোশ্চেন টাইপের কিছু কোশ্চেন থাকতে পারে। সো এখানে কিন্তু 2 নাম্বার করে থাকবে কোশ্চেন এর মার্ক, এবং 13টার জন্য তুমি নাম্বার পাবে 26। আচ্ছা, এবার 3 নাম্বার সেগমেন্ট যেটা, এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন। ঠিক আছে, এখানে তোমার 10টা প্রশ্ন থাকবে, যার মধ্যে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, আর এই প্রত্যেক 7টা প্রশ্নের নাম্বার থাকবে 7। এবার এই জায়গায় যেহেতু 7 নাম্বার আছে, এই রচনামূলক প্রশ্নটা কিন্তু 2টা বা 3টা সেগমেন্টে বিভক্ত হইতে পারে। যেমন একটা প্রশ্ন আছে, হ্যাঁ, এটার হচ্ছে ক নাম্বারে হচ্ছে একটা কোশ্চেন করলো, খ নাম্বারে একটা কোশ্চেন করলো, আবার গ নাম্বারে একটা কোশ্চেন করলো। এই 3টা মিলিয়ে সামষ্টিক নাম্বার থাকবে 7, অথবা 2টা মিলিয়েও 7 থাকতে পারে। তারা কিন্তু এভাবে বলেও দিয়েছে যে যদি 2টা মিলিয়ে 7 থাকে, তাহলে হয়তো একটা নাম্বার 3 থাকবে, অন্যটা নাম্বার 4 থাকবে। যদি 3টা মিলিয়ে থাকে, তাহলে হয়তো একটা নাম্বার 1 থাকবে, আর একটা নাম্বার 2 থাকবে, আর একটা নাম্বার 4 থাকবে। অথবা 2টার নাম্বার 2 2 থাকতে পারে, অপরটার নাম্বার 3 থাকতে পারে। অথবা একটার নাম্বার 1 আছে আর বাকি 2টার নাম্বার 3 3 হতে পারে। সো যে কোনো ভাবেই হতে পারে। সো আমাকে যে কোনো ভাবেই প্রিপারেশন রাখতে হবে, বাট মনে রাখতে হবে যে এখানে যে একটা কোশ্চেন কাউন্ট করা হচ্ছে, সেই একটা সেটের নাম্বার হচ্ছে 7। সেই সেটটা 2টা প্রশ্নের সমষ্টিও হতে পারে, 3টা প্রশ্নের সমষ্টিও হতে পারে। এরকম তোমার 7টা কোশ্চেন অ্যান্সার কিন্তু করতে হবে 10টা থেকে, এবং এই 7 সাথে 49 নাম্বার থাকবে। সো আমি যদি এখানে দেখতে পাই 15 + 10 হচ্ছে 25, আর 26 হচ্ছে 51, আর 49 হচ্ছে 100। এখানে কিন্তু বার্ষিক যে বার্ষিক মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন, এটা কিন্তু 100 নম্বরের হবে টোটাল, এবং টোটাল তুমি সময় পাবে 3 ঘন্টা। টোটাল তুমি সময় পাবে এটার জন্য 3 ঘন্টা। আচ্ছা, এবার আমরা তো গণিত কোশ্চেন দেখলাম, আমরা যদি একটু বিজ্ঞান কোশ্চেনটা দেখি। সো বিজ্ঞান কোশ্চেনের আসলে মূল্যায়নটা কিভাবে হবে? বিজ্ঞান কোশ্চেন ঠিক 4টা সেগমেন্টে বিভক্ত আছে। একটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্নের সেগমেন্ট, এখানেও ঠিক ওইরকম বহু নির্বাচনী প্রশ্ন 15টা থাকবে, 15টার উত্তর দিতে হবে, 1 মার্কস করে থাকবে। আর এক কথায় উত্তর 10টা থাকবে, 10টার উত্তর দিতে হবে, 1 মার্কস করে থাকবে। আচ্ছা, এবার সেকেন্ড সেগমেন্ট হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে হচ্ছে 10টা থাকবে, সেখানে তোমার 10টাই লিখতে হবে। এগুলো হচ্ছে ছোট ছোট টিকার মতো থাকতে পারে, যে তোমাকে কোন একটা বিষয় বললো, সেই বিষয়ের উপর তুমি 2 বা 3 লাইন লিখলে যে এই সম্পর্কে তুমি কি জানো। ঠিক আছে, সো এরকম টিকার মতো থাকতে পারে। সো এখানে 2 নাম্বার করে থাকবে এই কোশ্চেনগুলো, যে এক কথায় না, একটু ডিটেল লেখো, অল্প একটু। ঠিক আছে, সো এইটার নাম্বার থাকবে 2 করে 20। এবার রচনামূলক প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে দৃশ্যপটবিহীন, আমরা যেটা আগে উদ্দীপক ভাবতাম আর কি, সেটা ছাড়া হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে। সেই রচনামূলক প্রশ্ন থাকবে 5টা, যার মধ্যে 3টা উত্তর করতে হবে, মানে তুমি 2টা অপশনাল পাচ্ছ, মানে 5টার মধ্যে যে কোনো 3টা উত্তর করবে, যে যার ডিরেক্ট কোশ্চেন করে দেবে, যেখানে কোনো দৃশ্যপট বা উদ্দীপক থাকবে না। সেই প্রত্যেকটার নাম্বার থাকবে 5, তার মানে 3 × 5 = 15 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ।
আচ্ছা, আরেকটা হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে যেটা দৃশ্যপট নির্ভর, মানে একটা ঘটনা দিয়ে দিবে বা একটা মানে উদ্দীপক যেটাকে বলি, সেই উদ্দীপকের উপর বেস করে তোমাকে কোশ্চেন করা হবে। এমন কোশ্চেন থাকবে 7টা, যার মধ্যে 5টির উত্তর দিতে হবে, এবং সেই প্রশ্নগুলোর মার্কস থাকবে 8 করে। তাহলে 5 আর 8 হচ্ছে 40 নাম্বারের সেই দৃশ্যপট নির্ভর কোশ্চেন থাকবে। আর এই মার্কগুলো যদি আমি যোগ করি, এখানে হচ্ছে 25 প্লাস 20 প্লাস 15 প্লাস 40, টোটাল মার্কস হচ্ছে 100, এবং এর জন্য তুমি সময় পাচ্ছ 3 ঘন্টা। ঠিক তেমনি তুমি যদি বাংলা বা অন্যান্য সাবজেক্টেও চলে যাও, তো একই রকম তুমি মান বন্টনটা দেখতে পাবে, যে এমসিকিউ আর এক কথায় উত্তরের জন্য হচ্ছে 25, আর এই 10টা সঠিক শর্ট উত্তরের জন্য থাকছে 20, আবার দৃশ্যপট বিহীন থাকছে 3টা কোশ্চেনের উত্তরের জন্য 15, আর হচ্ছে দৃশ্যপট নির্ভর থাকছে 5টা কোশ্চেনের জন্য 40। একই রকম বিজ্ঞানের মতোই এখানেও নাম্বার থাকছে তোমার 10, এবং সময় থাকছে 3 ঘন্টা। এই 3 ঘন্টা 100 মার্কের জন্য, ঠিক আছে? এই 3 ঘন্টা হচ্ছে টোটাল 100 মার্কের জন্য, এই টোটালটা, হ্যাঁ, এই 3 ঘন্টা হচ্ছে 100 মার্কের জন্য। সো একই রকম। সো ইংলিশটা হচ্ছে একটু ডিফারেন্ট। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো আরেকটু ক্লিয়ার বোঝার জন্য তোমাদের একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি, যেটা এনসিটিভি বলে দিয়েছে, যে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে যাতে তোমরা দেখে বুঝতে পারো কোশ্চেনগুলো কিভাবে আসবে পরীক্ষায়। সো দেখো, আমি গণিত প্রশ্নটা যদি তোমাদেরকে দেখাই, দেখো প্রথমে যে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে এরকম যে একটা কোশ্চেন থাকবে, 4টা অপশন থাকবে, যার মধ্যে একটা হচ্ছে সঠিক উত্তর, যেটাকে তোমাকে ঠিক মানে যেটা তুমি কারেক্ট করতে হবে, ইন্ডিকেট করতে হবে। সো এরকম করে প্রথমে 15টা কোশ্চেন থাকবে, 1 2 3 4 5 6 7 করে, ঠিক আছে? তারপরে এক কথায় উত্তর দাও, মানে এরকম কোশ্চেন থাকবে হচ্ছে 10টা। যেমন ধরো বলছে 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, এটা জাস্ট তুমি এক কথায় উত্তর দিয়ে দিবা, খুবই ছোট একটা ম্যাথ থাকবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমার 10টা থাকবে। আচ্ছা, এবার আসি খ বিভাগে, যেটা বলছি 2 নাম্বারের জন্য 13টা কোশ্চেন থাকে। সেটা হচ্ছে এরকম যে 3x² + 2 এর ঘন নির্ণয় করো, মানে খুব ছোট একটা ম্যাথ, যার ঘন তুমি নির্ণয় করলে এটার হচ্ছে তুমি এগুলো হচ্ছে 2 নাম্বার করে কোশ্চেন থাকবে। এরকম কোশ্চেন থাকবে হচ্ছে 13টা, ঠিক আছে? যেখানে টোটাল নাম্বার থাকবে 26। এটা কিন্তু 6 to 9 প্রত্যেকের জন্য একই ভাগে বিভক্ত থাকবে, ঠিক আছে? সো আমি যে কোনো একটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, বাকিরাও কিন্তু একই নিয়মেই তোমাদের নাম্বারগুলো বন্টন থাকবে এবং একই ধরনের কোশ্চেন আসবে। আচ্ছা, আরটা হচ্ছে তোমার দৃশ্যপট নির্ভর, যে সৃজনশীল, যে আমি তোমাদেরকে বলেছি রচনামূলক প্রশ্ন থাকবে 7 মার্ক করে। এটা কিভাবে থাকতে পারে? ধরো এখানে একটা উদ্দীপক দিয়ে দিয়েছে এবং এটাকে বেস করে 3টা কোশ্চেন করা হয়েছে। যেমন প্রথম রাশিকে উদ্দীপকে বিশ্লেষণ করো, প্রথম কোশ্চেন। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো, আর তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। দেখো মান বন্টনটা কিভাবে করেছে। প্রথম কোশ্চেনের জন্য মান হয়েছে 2, পরের কোশ্চেনের জন্য হয়েছে 2, পরের কোশ্চেনের জন্য হয়েছে 3। আবার দেখো আরেকটা কোশ্চেন করেছে, মিতা 7,500 টাকায় এটি সাইকেল বিক্রয় করায় 33-3 1% লাভ হলো। সে সাইকেল বিক্রির টাকায় 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। সাইকেলটির ক্রয় মূল্য নির্ণয় করো। মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফায় পাবে তা নির্ণয় করে। এখানে দেখো আবার কিন্তু 2টা কোশ্চেন করা হয়েছে। সো এই 2টা কোশ্চেন মার্ক কিভাবে আছে, একটাই আছে 3, আটে আছে 4, মানে টোটাল কিন্তু 7। সো এইভাবে করে মূলত তোমাদের কোশ্চেনগুলো করা থাকবে, যার মধ্যে তোমাকে ওই নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে। মানে 10টা কোশ্চেন থাকবে, যার মধ্যে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো ঠিক তেমনি এইভাবে কোশ্চেনগুলো থাকবে। কিন্তু এই পর্যন্ত সবাই মোটামুটি বুঝতে পারি। আমাদের এক জায়গায় কনফিউশন লাগে, সেটা হচ্ছে আমরা তো প্রথমে বললাম যে এখানে যে আমাদের যখন শিক্ষানবিশ মূল্যায়ন শিক্ষাকালীন মূল্যায়নটা করা হবে তখন নাম্বার থাকবে 30, আর আমাদের যখন সামষ্টিক মূল্যায়ন করা হবে তখন নাম্বার থাকবে 100। তাহলে আসলে আমাদের কি 130 নম্বরের পরীক্ষা হবে? হ্যাঁ, তোমাদের কিন্তু আসলে বলতে পারো 130 নম্বরেরই পরীক্ষা হবে, কিন্তু রেজাল্টটা আসবে 100-র মধ্যে। এটা কিভাবে? দেখো তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে শিক্ষাকালীন যে নাম্বার থাকবে সেটাকে 30% ধরা হবে, আর সামষ্টিক যে বা বার্ষিক পরীক্ষা যেটা বলছি, সামষ্টিক যে মূল্যায়ন থাকবে সেটার সেই নাম্বারের 70% কাউন্ট করা হবে। মানে পরীক্ষা দিচ্ছ 100-র মধ্যে, কিন্তু নাম্বার কাউন্ট করা হবে 70-এর মধ্যে কত পেয়েছো। তারপরে এটা দুইটাকে যোগ করে তারা গ্রেডিং সিস্টেম করবে। আবার বলি, ধরো তুমি শিক্ষাকালীন যে নাম্বারটা থাকবে 30-এর মধ্যে তুমি যা পেয়েছো তাই থাকবে, ঠিক আছে? কিন্তু সামষ্টিক যে পরীক্ষাটা তুমি 100 নাম্বারে দিয়েছো সেইটাকে 70%-এ নিয়ে যাওয়া হবে। মানে তোমাকে যদি আমি একটা ক্লিয়ার এক্সাম্পল দেই, ধরি কোনো একটা স্টুডেন্ট বা তুমি শিক্ষণকালীন পরীক্ষায় 30 নম্বরের মধ্যে 25 পেয়েছো। সো আমি যদি একটু লিখে ফেলি যে শিক্ষণকালীন পরীক্ষায় 30 নম্বরের মধ্যে কত পেয়েছো? 25 পেয়েছো। ওকে, 25 পেয়েছো, ওকে।
এবার আমরা কিন্তু জানি যে শিক্ষণকালীন পরীক্ষায় 30-এর মধ্যে তুমি যা পেয়েছো সেই নাম্বারটাই কাউন্ট হবে, কিন্তু চেঞ্জ হবে কখন, যখন সামষ্টিক পরীক্ষার মূল্যায়ন করা হবে। সো এটার একটা এক্সাম্পল আমরা দেখি। মনে করি সামষ্টিক পরীক্ষায়, সো আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। সামষ্টিক পরীক্ষায় তুমি আবার 100 নম্বরের মধ্যে 100 নম্বরের মধ্যে 80 পেয়েছো, মনে করি 80 পেয়েছো, হ্যাঁ। আচ্ছা, কিন্তু তাহলে কি হয়ে গেল, এখানে শিক্ষণকালীন নাম্বার ছিল 30 আর এখানে ছিল 100, টোটাল হয়ে গেল 130। তাহলে তুমি 130-এর মধ্যে দেখা যাচ্ছে পাচ্ছ কত, 80 আর 25 মানে হচ্ছে 105, ঠিক আছে, 105 পেয়ে গেছো। সো 100 আসলে আমরা প্রথমেই বলেছি যে আমাদের কিন্তু আসলে টোটাল নাম্বার আসলে 100তেই কাউন্ট হবে। কিভাবে কাউন্ট হবে সেটাই দেখি, যে আমাদের শিক্ষণকালীন 30 নম্বরের ভিতর যে 25 পেয়েছো সেটা এরকমই থাকবে, কিন্তু সামষ্টিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে যেটা পেয়েছো সেটাকে 70-তে বা 70-এ কনভার্ট করে ফেলা হবে। কিভাবে কনভার্ট করা হবে, ওই যে ঐকিক নিয়মের ভিতরে, ঐকিক নিয়মের মতো করেই, যে 100 নম্বরের মধ্যে পেয়েছো 80, তাহলে 1 নম্বরের মধ্যে কত পেয়েছো, 80 ডিভাইডেড বাই 100, অতএব 70 নম্বরের মধ্যে কত পেয়েছো, তাহলে 70 কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, তাই না। তো আমি যদি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাচ্ছে 56। ওকে, 56 নম্বর পেয়েছো। তাহলে আমি দেখতে পাইলাম যে এখানে আমার 30-এর মধ্যে পেয়েছি 25 আর 70-এর মধ্যে পেয়েছি কত, 56। তাহলে আমি মোট কত নাম্বার পেয়েছি, অতএব মোট নাম্বার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে সামষ্টিকে 56 প্লাস শিক্ষণকালীনের 25 যেভাবে ছিল, বা 81, ঠিক আছে। তার মানে তুমি কিন্তু টোটাল নাম্বার পেয়েছো 81। আবার বলি যে আমাদের শিক্ষণকালীন পরীক্ষায় 30-এ যত পেয়েছো বা যত পাবে সেই নাম্বারটাই কাউন্ট হবে, আর সামষ্টিক পরীক্ষায় তুমি 100-র মধ্যে যত পেয়েছো সেটাকে 70-এর মধ্যে কত পেয়েছো সেটাতে কনভার্ট করা হবে, তারপরে এই দুটো নাম্বারকে যোগ করে মোট নাম্বার বের করা হবে। আর এবার কিন্তু তোমাদের গ্রেডিং সিস্টেম চালু হয়েছে, ঠিক আছে। এবার কিন্তু তোমাদের রেজাল্টটা গ্রেডিং সিস্টেম হবে। সো আমরা দেখি গ্রেডিং সিস্টেমটা কি। দেখতে পাচ্ছ 80 থেকে 100-এর মধ্যে থাকো তাহলে তোমাকে বলা হবে, মানে তুমি গ্রেড পয়েন্ট জিপি 5 পেয়েছো, মানে এটাকে A+ ধরা হচ্ছে। আর যদি 70 থেকে তুমি 79-এর মধ্যে পেয়ে থাকো তাহলে গ্রেড পয়েন্ট 4 বা A। তারপরে 60 থেকে 69 এটা হচ্ছে 3.5 A-, 50 থেকে 59 3B, আর 40 থেকে 49-এর ভিতর তুমি 2, মানে তুমি সি গ্রেড পেয়েছো। আর 33 থেকে 39 মানে 1, মানে তুমি ডি গ্রেড পেয়েছো। আর 33 এর যদি নিচে পাও তাহলে সেটা হচ্ছে এফ গ্রেড পেয়েছো, মানে তুমি কোনো গ্রেড পয়েন্ট পাওনি। আবার তারা আরেকটু উল্লেখ করে দিয়েছে, তুমি যদি যে কোনো একটা সাবজেক্টে গ্রেড ডি পাও, ঠিক আছে, তুমি যদি যে কোনো একটা সাবজেক্টে ডি গ্রেড পাও, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ডি গ্রেড মানে হচ্ছে তুমি 33 থেকে 39-এর মধ্যে কোনো একটা সাবজেক্টে নাম্বার পেয়েছো, তুমি কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে। কিন্তু তুমি যদি তিনটা সাবজেক্ট বা তার চেয়ে বেশি কোনো সাবজেক্টে যদি ডি গ্রেড পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হবে না, তোমাকে কিন্তু ফেল হিসেবে কাউন্ট করা হবে এবং তুমিকে কিন্তু ওই ক্লাসেই আবার থেকে যেতে হবে। বাট তারা বলেছে যে এটা বিশেষ বিবেচনায়, এই শুধুমাত্র 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ, বিশেষ বিবেচনায় শিক্ষকরা চাইলে তাকে এবছর উত্তীর্ণ করে দিতে পারে। যদি তুমি তিনটা বেশি ডি গ্রেড পেয়ে থাকো তাহলে উত্তীর্ণ করে দিতে পারে, বিশেষ বিবেচনায় শুধুমাত্র এই বছরের শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে। বাট এটা কিন্তু যে তোমার হতেই হবে এটা কিন্তু কোনো টিচার বাধ্য না, ঠিক আছে। বাট বলেছে টিচারদের কাছে এই সুযোগটা রয়েছে। সো আমার মনে হয় এখন এই জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, যে এবছর আসলে আমাদের পরীক্ষা কিভাবে হবে, মানবন্টন কিভাবে হবে, আমরা কিভাবে পাশ করব, পরীক্ষা কি 130 নম্বরে, আমার নাম্বার কি 130-এ আসবে নাকি 100-তে আসবে, 100-তে আসলে সেটা কিভাবে আসবে। আমার মনে হয় আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আর দেখো লাস্টে কিন্তু খুব সুন্দর একটা কোটেশন আছে, সেটা হচ্ছে অ্যাকনলেজ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড টেক অ্যাকশন। মানে তুমি তোমার চ্যালেঞ্জটাকে জানার চেষ্টা করো, তুমি জানো এবং ইমিডিয়েট সেটার প্রতি অ্যাকশন নাও। সো তোমরা একভাবে এতদিন প্রিপারেশন নিয়ে এসছো, বাট এখন তুমি জানতে পেরেছো যে এনসিটিভি নতুন একটা পদ্ধতিতে তোমাদের মূল্যায়ন করবে। সো তুমি জেনে ফেলেছো, এখন এটার জন্য তোমাকে কি করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, এটার জন্য কিন্তু দ্রুত অ্যাকশনে নেমে পড়তে হবে। আর এই জন্য শিখো তোমাদের পরবর্তী কোয়ার্টারের কিন্তু পুরো সিলেবাস বা পুরো কোয়ার্টারটা সাজিয়েছে। এবার যেভাবে পরীক্ষা হবে সেই
সেই জিনিসগুলোকে মাথায় রেখে। সো এবার যেই মানবন্টনে পরীক্ষা হবে সেটা কিভাবে অ্যান্সার করতে হবে, সেটা কিভাবে ফেস করতে হবে, সেটার জন্য তোমরা দ্রুত শিখর পরবর্তী কোয়ার্টারে ভর্তি হয়ে যেতে পারো। আর আমরা কিন্তু এই মানবন্টন অনুসারে, এই পদ্ধতি অনুসারে তোমাদেরকে প্রস্তুত করে তুলতে একদম মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।